দর্শক বন্ধু, আমরা যখন ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একজন ডায়াবেটিস আক্রান্ত কিভাবে সুস্থ থাকবেন দীর্ঘদিন, তিনি কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কি খাওয়া-দাওয়া করতে হবে। কিন্তু একটা প্রশ্ন অনেক সময় দর্শক বন্ধুরা আমাদের করে থাকেন, যে উত্তরটা নিয়ে আমরাও চিকিৎসকদের কাছে, বিশেষজ্ঞদের কাছে বারবার গিয়েছি, যে ডায়াবেটিস কি আদৌ সম্পূর্ণ নির্মূল করা যায়? যে ডায়াবেটিসকে কি করে প্রতিরোধ করা যায়? আমি ডায়াবেটিস আক্রান্ত হব না, সেজন্য আমাকে কি করতে হবে? কখন একজন সাধারণ মানুষ তিনি সুগার টেস্ট করবেন, কেন করবেন? প্রি ডায়াবেটিক হলে তার শরীরে কি ধরনের লক্ষণ দেখা যায়? কিংবা ডায়াবেটিস যদি আপনার শরীরে ইতিমধ্যেই থাবা বসায়, তাহলে আপনি কিভাবে বুঝবেন, শনাক্ত করবেন, কিভাবে দ্রুত চিকিৎসা শুরু করবেন? ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজয় ঘোষ। আমি স্যারের কাছে যাব, আপনাদের অনেক প্রশ্ন আছে জানি। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ নমস্কার। ইমপ্যাক্ট বাংলায়। স্যার, আসলে আমরা যখন একটা প্রশ্নের, খুব কমন একটা প্রশ্ন আমাদেরকে দর্শক বন্ধুরা করেন, সেটার উত্তর আমরা খুঁজি প্রায়শই, যে ডায়াবেটিসকে কি সম্পূর্ণ নির্মূল করা যায়? এটার উত্তর খোঁজার আগে আমরা বরং একটু জানতে চাই যে ডায়াবেটিস মুক্ত জীবন আমরা কিভাবে যাপন করতে পারি, বা সেই জীবনটা আমরা কিভাবে পেতে পারি? আপনি যে প্রশ্নটা করলেন তার কিন্তু অনেকগুলো মারপ্যাঁচ আছে। সেটা যদি আমি ভেঙে ভেঙে বলি, তাহলে তাহলে আগে বোঝার চেষ্টা করা যাক যে ডায়াবেটিস কাদের হবে বা কার হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই বলেন হয়তো আমার বাবার আছে, আমার মায়ের আছে বা আমার ভাইয়ের আছে, তাহলে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কত? মনে রাখতে হবে, বাবা বা মায়ের দুজনের একজনেরই যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে, তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 40 থেকে 50%। দুজনেরই, অর্থাৎ বাবা এবং মা দুজনেরই যদি ডায়াবেটিস থাকে, তাহলে জীবদ্দশায় তার সেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আরেকটু বেড়ে গেল 50 থেকে 60%। আর যদি সঙ্গে আরেকজন ভাই বা বোনেরও থাকে, তাহলে সেই সম্ভাবনাটা বেড়ে গেল 70 থেকে 80%। তাহলে আপনি বলতেই পারেন আমার তো কপালের দোষ, তাই আমার এই ডায়াবেটিসটা হবেই হবে। এখানে একটা জিনিস বলে রাখি, ডায়াবেটিসটা যদি আমরা পুরোপুরি আটকে দিতেও না পারি, অন্তত রোগটা আমার কত বয়সে হবে সেটা কিন্তু কিছুটা আমার হাতে। আমি অন্তত পিছিয়ে দিতে পারি। অর্থাৎ 30 বছরে ডায়াবেটিস হওয়ার বদলে হয়তো 50 কি 60 বছরে গিয়ে হলো। এটাও কিন্তু ভীষণ উপকারী। কেন না, ডায়াবেটিস জনিত যে কমপ্লিকেশন হয় আমাদের, সেই জীবদ্দশায় কমপ্লিকেশন হওয়ার একটা নির্ণায়ক হচ্ছে যে আমার কতদিন ধরে ডায়াবেটিস আছে। তাহলে আমার হিস্ট্রি খারাপ, তাই আমি আর কিছুই করব না, এটা বোধহয় ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আজকাল দেখবেন ওয়েবসাইট এবং নানান চ্যানেলে এবং বেশ কিছু ভুঁইফোড় সংস্থা ডায়াবেটিস কিওর বলে বাজারে একটা জিনিস চালু করেছে। এখানে না দুটো শব্দের মধ্যে তফাৎ দেখতে হবে, ডায়াবেটিস রিভার্সাল অ্যান্ড ডায়াবেটিস রেমিশন। ধরুন না, কারোর যদি ক্যান্সার থাকে, মাঝের পিরিয়ডে চিকিৎসা টিকিৎসা করে যখন ক্যান্সারটা চলে যায়, আমরা কিন্তু সাধারণত কিওর শব্দটা ব্যবহার করি না। আমরা বলি এই মুহূর্তে আর তার ক্যান্সারের কোনো লক্ষণ নেই, দ্য পেশেন্ট ইজ ইন রেমিশন। তাহলে মনে করুন কারোর খুব ওজন বেশি, এই সবে সবে ডায়াবেটিস ধরা পড়েছে, সেই যদি জীবনধারার পরিবর্তন করে ওজন কমাতে পারে, তাহলে কিন্তু তার ব্লাড সুগারটা আবার নর্মাল হয়ে যাবে কিছু দিনের জন্য। তাই এই ব্যাপারটাকে আমরা বলি ডায়াবেটিস রেমিশন। বাজারে এখন ওজন কমানোর প্রচুর ওষুধপত্র এসছে, যেগুলো ব্যবহার করলে সুগার কমে যায়, ওজন কমে যায় এবং একটা পর্যায়ের পর হয়তো বেশ কিছুদিনের জন্য আমার আর কোনো চিকিৎসা না লাগলেও চলতে পারে। এই ডায়াবেটিস যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি, সেটা প্রধানত কী কারণে হয়? আমার শরীরে ইনসুলিন হরমোন আছে, কিন্তু সেটা ভালো করে কাজ করছে না। মনে করুন আমার সারাদিনে 25 ইউনিট ইনসুলিন হলেই কাজটা চলে যেত। এবার আমার 100টা কোষের বদলে শরীরে 200টা কোষ হয়ে গেছে, কারণ আমি হচ্ছে খুব মোটা হয়ে গেছি। এইবার তাহলে ওই 25 ইউনিট ইনসুলিন দিয়ে তো ওই 50টা বা 100টা কোষের বদলে 200টা কোষের সুগার নর্মাল রাখতে হচ্ছে। অর্থাৎ দের ইজ এ রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি। তাই আমি যদি ওজনটা কমিয়ে ফেলতে পারি, তাহলে সমপরিমাণ ইনসুলিনেই কিন্তু আমার ওই কাজটা চলে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ রেমিশন অর কনসেপ্ট অফ প্রিভেনশন অর ডিলেইং দ্য কনসেপ্ট অফ ডায়াবেটিস। এবার ডায়াবেটিসটা হবে কেন? যে মানুষের এই প্রবণতাগুলো ছিল, তাদের যদি ওজন বাড়ে তাহলে হতে পারে। কোভিডের সঙ্গে দেখবেন যে অনেকের নতুন করে ডায়াবেটিস ধরা পড়েছিল। কেননা তখন হয়তো স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয়েছিল, তার সেই প্রবণতাটা ছিল, দ্যাট গট আনমাস্কড। তাহলে কিছু কিছু ওষুধপত্রের জন্য হতে পারে।
মনে করুন কেউ প্রেগনেন্ট হয়েছেন, যার একটা প্রবণতা আছে, প্রেগনেন্সির সময় সুগারটা বাড়লো, বাচ্চার যেই ডেলিভারি হয়ে গেল আবার ব্লাড সুগার নর্মাল হয়ে গেল। তাহলে এই যেগুলো প্রিভেন্টেবল, ট্রিটেবল, রিভার্সেবল কজেস আছে, তার মধ্যে স্থূলতা আছে, কায়িক পরিশ্রম না করা আছে, তামাক খাওয়া আছে, কিছু কিছু ওষুধ আছে। এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রিভেনশন শব্দটা অন্তত যদি ব্যবহার নাও করি, বলতে পারি যে তার ডায়াবেটিস হলেও সেটা কিন্তু অনেক পরে হবে, তার মাত্রা বা তার প্রভাব আমার শরীরে অনেকটাই কম হবে। তাহলে একটা সময় ধারণা ছিল আমাদের যে ডায়াবেটিস বোধহয় একটা বয়সের পর হয়, এই 55 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো। ভারতবর্ষে এই মুহূর্তে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে, তাদের 70-80% ডায়াবেটিস কিন্তু 40 বছর বয়সের আগে ধরা পড়ছে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী 30 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হলে আপনার কিন্তু ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করা উচিত। আমাকে বললে আমি বলবো আমাদের আরও অ্যাগ্রেসিভ হতে হবে, আরও কম বয়সেরও কিছু মানুষকে স্ক্রিন করতে হবে। বিশেষ করে তাদের যদি স্থূলতা থাকে, তাদের যদি প্রেশার বেশি থাকে, তাদের কোলেস্ট্রল থাকে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, তাহলে আরও আগেই করতে হবে। 30 বছরের বয়সের পর থেকে কিন্তু নিয়মিত রক্তের একটা সুগার পরীক্ষা করতে হবে। সেটা কতটা ঘন ঘন করবো সেটা না হয় ডাক্তারবাবুর সাথে জিজ্ঞেস করে করতে পারে। এরপরে যদি কারোর উপসর্গ থাকে, যেমন ধরুন ওজন কমে যাচ্ছে, ঘন ঘন পেচ্ছাপ করতে হচ্ছে, জল পিপাসা পাচ্ছে এবং খুব টায়ার্ড লেথার্জিক লাগছে, তাদের হয়তো করার দরকার। কিন্তু মনে রাখবেন, উপসর্গ হলে তবে টেস্ট করব, এইটা বোধহয় ঠিক নয়। কারণ অন্তত 50-60% মানুষের কোনো উপসর্গই হবে না এবং সাইলেন্টলি আপনার শরীরে ডায়াবেটিস বাসা বাঁধবে। এবার মনে করা যাক আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, যে কোনো কারণেই হোক, আপনার রুটিন টেস্টের মাধ্যমেই হোক বা অন্য কোনো কারণে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন। সেইটা ধরার পর আপনি যদি আপনার চিকিৎসাটাকে ভাবেন, কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। গোড়ায় একটা ভালোভাবে ইভ্যালুয়েশন দরকার, যে আমার কি শুধুই ব্লাড সুগারটা বেশি, না সঙ্গে আমার ওজন বেশি, আমার ব্লাড প্রেশার কি স্বাভাবিক, নাকি আমার কোলেস্ট্রলও বেশি, আমি কি তামাক নিই, অর্থাৎ যাকে আমরা বলি কোমরবিডিটি, অর্থাৎ ওই রোগটার সাথে আর কি কি রোগ শরীরে বাসা বেঁধেছে সেটা দেখতে হবে। দ্বিতীয় জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আর কি কমপ্লিকেশন আছে, অর্থাৎ তার কি কোনো চোখের রেটিনার সমস্যা আছে, পায়ে নার্ভের সমস্যা আছে বা রক্ত চলাচলের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, মাথায় রক্ত চলাচলের সমস্যা আছে, কিডনি ঠিক আছে তো। তাহলে কমপ্লিকেশনের স্ক্রিনিংয়ের একটা বন্দোবস্ত করতে হবে। এই ইভ্যালুয়েশনটার পর আপনাকে ভেঙে ভেঙে চিকিৎসাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ধারা হচ্ছে জীবনধারার পরিবর্তন, অর্থাৎ তামাক বর্জন, ক্যালোরি কমানো, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কায়িক পরিশ্রম বৃদ্ধি এবং ঠিক সময়ে ঘুমানো। এইটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্টের অংশ। এটাকে কিন্তু ছোট করে দেখা উচিত না, কারণ এটার জন্য কোনো পয়সা খরচ হয় না এবং এটার উপকারিতা যথেষ্ট পরিমাণ বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে কোমরবিডিটিগুলোর কথা বললাম, তার সঠিক চিকিৎসা ওষুধের মাধ্যমে। কমপ্লিকেশন যদি থাকে তাহলে তার স্পেসিফিক চিকিৎসা, যাতে সেটা আর না এগোয়, পারলে যাতে সেটা ঠিক হয়ে যায়। এবার ওষুধপত্র, সেটা ট্যাবলেট হতে পারে, ইনসুলিন হতে পারে, এবং সবচাইতে বড় কথা, আপনাকে খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিস একটা ম্যারাথনের মতো। 3 মাসের মধ্যে সব টেস্ট নর্মাল মানে ভুলে বসে রইলাম, করা যাবে না। তাহলে নিয়মিত ইন্টারভেলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেগুলো ঠিক থাকলেও করতে হবে এবং ইন্টারভেলে কমপ্লিকেশনের স্ক্রিনিং করতে হবে। এবং মনে রাখতে হবে যে আমার জীবনধারার পরিবর্তন, তার সাথে সঠিক নিয়ন্ত্রণের ওষুধ এবং তার সাথে কমপ্লিকেশনের স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট হচ্ছে সবথেকে জরুরি। মুশকিল হচ্ছে আমাদের বাঙালিদের না, কিছু শেখাতে গেলে একটা খালি পরিষ্কার স্লেট পাওয়া যায় না। সেই স্লেটে অনেকে অনেক কিছু আগে থেকে লিখে রেখেছে। আগে চিকিৎসক হিসেবে সেই স্লেটের লেখাগুলোকে মুছে নতুন করে তাকে বোঝাতে হয় আসল গল্পটা কি। প্রথম কথা মনে রাখতে হবে, ইনসুলিন যখন ডাক্তারবাবু বলেছেন তখন তার নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং তিনি যখন সেটা শুরু করেছেন 2 ধরনের কারণে শুরু করে থাকতে পারেন। ভেবে রেখেছেন এর ক্ষেত্রে আমাকে কিছু দিনের জন্য ইনসুলিন দিতে হবে হয়তো, বা এর ক্ষেত্রে আর ট্যাবলেটটা কাজ করছে না বলে আমার ইনসুলিন দিতে হবে, অথবা আমার এমন কোনো কমপ্লিকেশন আছে যেখানে আমার ট্যাবলেট দেওয়াটা সেফ হবে না। তাই মনে করা যাক কারোর একটা হঠাৎ করে সার্জারির দরকার, সুগারটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করার দরকার, তাহলে তাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। কেউ একজন প্রেগনেন্ট হয়েছেন, তাহলে তাকে তখন ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু এই দুটি ক্ষেত্রেই আমরা কি জানি,
ওই পরিস্থিতি থেকে যেই আমি বেরিয়ে আসবো আবার ইনসুলিনটা বন্ধ করে ফেলবো। তারপরের গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কি টাইপ 1 ডায়াবেটিস যেখানে ইনসুলিন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে চিকিৎসা করা যাবে না? তাহলে সেটা আরেকটা গল্প। আর আমরা জানি আমাদের যে প্যানক্রিয়াস বলে গ্রন্থিটা যেখান থেকে ইনসুলিন বেরোয়, সেটা না এমন একটা রোগ টাইপ 2 ডায়াবেটিস যেখানে দিনে দিনে ইনসুলিন তৈরি করার ক্ষমতা প্যানক্রিয়াসের কমে যাবে। এটা অনেকটা একটা ঘোড়ার মতো। সেই ঘোড়াটা যে একদিন হাঁপিয়ে থেমে যাবে সেটা আমরা সবাই জানি। ঘোড়াতে ট্যাবলেটের মাধ্যমে আমরা ঘোড়াটাকে চাবুক মেরে কিছুটা দূর ছোটাচ্ছি। একটা ওষুধ, দ্বিতীয় ওষুধ, তৃতীয় ওষুধ, চতুর্থ ওষুধ, তারপর আর দেখছি সেটা কাজ করছে না। তখন ইনসুলিন যখন শুরু করছি তাকে কিন্তু এটা ভেবেই শুরু করছি যে বাকি জীবনটা তাকে আমরা ইনসুলিন দেব। আরেকটা ক্ষেত্রে আমরা ইনসুলিন দিতে বাধ্য হই, মনে করুন কারোর একটা কিডনি খারাপ হয়ে গেছে বা তার লিভার খারাপ হয়ে গেছে। এই যা ওষুধ আমরা খাই সেটা আবার কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, হয় সেটা লিভার বার করে দেয়, নয় কিডনি বার করে দেয়। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর যদি কোনো গন্ডগোল থাকে তাহলে এই ওষুধগুলো ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারবো না। তখন আমরা যখন ইনসুলিন ব্যবহার করছি তখনও এটা ভেবেই ব্যবহার করছি যে আমরা বোধহয় এটা সারা জীবনের জন্যই ব্যবহার করব। তাহলে যতক্ষণ ট্যাবলেটস সেফ বা ইনসুলিন সেফ সেটা ব্যবহার করা উচিত। আর আলটিমেটলি যেটা ম্যাটার করছে দ্য রেজাল্টস, আপনি আকাঙ্ক্ষিত ফল পাচ্ছেন কিনা, সুগারটা ঠিক মতো কন্ট্রোল থাকছে কিনা, এবং যা দিয়ে চিকিৎসা করছি সেটা আপনার ক্ষেত্রে সেফ কিনা। ওষুধ ইনসুলিন তো একটা পার্ট, একটা ডায়াবেটিস একটা জার্নি এবং তার একটা অংশ হচ্ছে ওষুধ ইনসুলিন। এটা ছাড়া আপনারা সবসময় বলেন যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে লাইফস্টাইল এবং জীবনধারা এবং খাদ্যাভ্যাস। এই ডায়াবেটিসের যারা রোগী যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন তারা প্রায়শই এই জিনিসটা বলে থাকেন যে আমরা কি খেলে ভালো থাকতে পারবো। এবার আপনারা অনেক কিছু বলেন হয়তো সেগুলো তারা সেইভাবে ফলো করতে পারেন না। কিন্তু তবুও আপনার কি পরামর্শ এই ক্ষেত্রে একটু যদি বলেন? আচ্ছা, এখানে প্রথমে মনে রাখতে হবে মানে ডায়াবেটিস হয়েছে বলে অমুক জিনিসটা খাওয়া যাবে না বা তমুক জিনিসটা খাওয়া যাবে না, এই কথাটা কিন্তু ভ্রান্ত। একজন মানুষ বা রুগী যার ডায়াবেটিস আছে তিনি কিন্তু সব কিছুই খেতে পারেন পরিমিতভাবে, এবং কয়েকটা একটা দুটো তিনটে কথা যদি বলতে হয় যে ডায়াবেটিসের রুগী যদি এই কথা মানেন তাহলে তিনি ভালো থাকবেন, সেটা কিন্তু ইজ বেসিক্যালি আ হেলদি ডায়েট। ইট ইজ নাথিং এক্সট্রা অর্ডিনারি যে ডায়াবেটিস হয়েছে বলে। কারণ আমি অনেকের কাছে শুনি আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, ওর রান্নাটা আলাদা হয়, এরকম চলবে না। তাহলে বাড়িতে আর সবাই যা খাবে তিনিও তাই খাবেন, এবং কয়েকটা নিয়মাবলী মেনে। প্রথম কথা, পাতে বাড়তি নুন খাবেন না, কারণ তাতে ব্লাড প্রেশার বাড়বে, তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশন আরও বেশি বাড়বে। দ্বিতীয় কথা, তেলের পরিমাণ পরিমিত করুন। তেল, ঘি, মাখন সেটা কম খান। রুগীরা বলবেন আমি না অলিভ অয়েল খাই, আমি না সাদা তেল খাই, কে লাল তেল খায়, কে নীল তেল খায়। প্রথম গল্প যেটা সেটা হচ্ছে পরিমাণটাকে ঠিক করুন। একজন সুস্থ ব্যক্তির পক্ষে ডায়াবেটিস থাকুক বা না থাকুক সারা মাসে 500 গ্রাম তেলের বেশি পরিমাণ তার নেওয়া উচিত না। সেই হিসেবটা আপনি সারা দিনের এবং সারা মাসের যে খাওয়া দাওয়া করছেন সেটার মধ্যে আপনাকে ঠিকঠাকভাবে আনতে হবে। এটা করতে গেলে রান্নার ধরন বদল করতে হবে। বেগুন ভাজা খাবো না, বেগুন সেঁকা খাবো। আলু ভাজা খেতে গেলে আগে আলুটা সেদ্ধ করব, তারপর আলুটা ভাজবো। যে ননস্টিকটা আপনি রেখে দেন কাজের লোক তার ননস্টিকটা নষ্ট করে দেবে বলে, সেইটা দিয়ে রান্না করুন, তাহলে তেলের পরিমাণ কম লাগবে। ননস্টিকটা ফেলে দিয়ে আরেকটা কিনতে পারবেন, শরীরটা চলে গেলে আর আসবে না। এবং আমি কি ধরনের জিনিসের সাথে কি ধরনের জিনিস মিশিয়ে খাবো একটা মানে একটা মিলের মধ্যে, সেটা খুব জরুরি। মোটামুটি মনে করুন আপনার সামনে যদি একটা অ্যাডাল্টের ক্ষেত্রে একটা 9 ইঞ্চির থালা দিই, তার অর্ধেক ভাগ যদি করি, সেইটা আপনার শাক সবজি পাতা থাকা উচিত, উইচ ইজ নন স্টার্চি। কারণ আপনি আলুটাকে হয়তো সবজি ভাবছিলেন, তাহলে সেই অংশটা থাকা উচিত। বাদবাকি অর্ধেকটাকে আবার দুভাগে ভাগ করি। একটা অংশে থাকবে সিরিয়াল, সেটা চাল হতে পারে, ডাল হতে মানে রুটি হতে পারে, সুজি হতে পারে, যা খুশি ডালিয়া হতে পারে। এবং মনে রাখবেন চাল আর রুটির মধ্যে কোনো তফাৎ নেই। তাই ভাত খাচ্ছি না আমি রুটি খাচ্ছি, আপনি কিছুই উপকার করছেন না নিজের। একটাই জিনিস, যতক্ষণ আপনি মনে রাখতে পারছেন যে আপনি কতটা পরিমাণে খাচ্ছেন। চালের পরিমাণটাকে রেস্ট্রিক্ট করা তুলনামূলকভাবে শক্ত, রুটিটাকে রেস্ট্রিক্ট করা। কারণ আমার বাড়ির রুটি আর আপনার বাড়ির রুটি হয়তো তফাৎ আছে, কিন্তু তাহলেও সেখানে তফাৎটা অতটা না। কিন্তু আমার বাড়ির 1 বাটি ভাত আর আপনার বাড়ির 1 বাটি ভাতের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আর ওই শেষ অংশটা যেটা পড়ে রইল থালায়, সেইটাতে আপনি প্রোটিন খাবেন। সেটাতে ডাল থাকতে পারে, মাছ থাকতে পারে, মাংস থাকতে পারে, সয়াবিন থাকতে পারে, রাজমা থাকতে পারে।
এইটা যদি আপনার একটা স্ট্যান্ডার্ড মিল হয় তাহলে এটা যথেষ্ট। আরেকটা জিনিস যেটা মানুষ কেন এই ডাক্তারদের কথা শোনে না ডায়েট সম্পর্কে, কারণ একটা ডায়েট চার্ট দিয়ে দেওয়া হয় অ্যাজ ইফ সেটা একটা আর্মি ব্যারাকের রেজিম, যেন রোজই সকালবেলা ঘুম থেকে উঠে এই কয়েকটা জিনিস খাবো বা পরের দিন আরেকটা জিনিস খাবো। তাহলে দ্য কনসেপ্ট অফ মিল এক্সচেঞ্জেস, এই জিনিসটা খুব জরুরি। অর্থাৎ আমি আজকে যদি 50 গ্রাম ভাত খাই, কালকে আমি 50 গ্রাম ডালিয়া খেতে পারি, তারপরের দিন আমি আবার 50 গ্রাম আটার জিনিস খেতে পারি। তাহলে এই মিল এক্সচেঞ্জের ব্যাপারটা যদি না থাকে তাহলে কিন্তু তার পক্ষে এরম একটা রেজিম অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব মুশকিল। আর বেশ কিছু জিনিস আমাদের এখন চলে এসছে, বাঙালি কোশমিনকালে ওটস খেত না, এখন যেন ওটস খেলেই মানে হচ্ছে শরীর খুব ভালো থাকছে। তাহলে এমন এমন জিনিস দিয়ে আপনার খাদ্যাভ্যাসটা এবং খাদ্য তালিকা তৈরি করুন যেগুলো আপনি রোজকার জীবনে খান। আপনার মাথার ওপর চাপিয়ে দেওয়া যে জিনিসটাকে আপনি ভালো গলা দিয়ে নামতে চায় না, সেই জিনিসগুলোকে আপনি সুস্থ থাকার জন্য খাচ্ছেন, এই কষ্টটা নিজেকে দেবেন না। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন, এতক্ষণ ডাক্তারবাবু আপনাদের বোঝালেন যে ডায়াবেটিসকে নির্মূল করার থেকে অনেক সোজা হচ্ছে ডায়াবেটিসকে প্রতিরোধ করা। আমরা নজর রাখবো যেন ডায়াবেটিস আমাদের জীবনে না আসে। আর যদি ডায়াবেটিস আক্রান্ত হয়েও থাকেন তাহলেও কিন্তু সঠিক উপায়ে আপনি যদি চিকিৎসকদের পরামর্শ মেনে, বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যদি চলতে পারেন, তাহলে কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে আপনি সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারবেন। অযথা উদ্বিগ্ন হবেন না, আতঙ্কিত হবেন না, চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে তো আমরা পরবর্তীতে বা প্রতিনিয়ত ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করবই। আজকের মতো এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।